নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং প্রাক্তন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আমরা তার সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশে প্রায় 17 বছর আগের একটি ঘটনা, যেটা বিডিআর বিদ্রোহ নামে পরিচিত। সেটি হচ্ছে যে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ান এবং অফিসারদের একাংশ তারা বিডিআরে কর্তব্যরত সেনা অফিসারদের হত্যা করেছিলেন এবং তারপর এই ঘটনা নিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু যেটা বাংলাদেশের রাজনীতিতে বারে বারেই ঘুরে ফিরে যে কথাটি এসছে সেটি হচ্ছে যে বিডিআর বিদ্রোহ ছিল আওয়ামী লীগের একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তার পেছনে ভারত সরকারেরও মদত ছিল। এটাই হচ্ছে বিডিআর বিদ্রোহ নিয়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য। এই যে রাজনৈতিক বক্তব্য, সেই রাজনৈতিক বক্তব্যকে এই 17 বছর পর একটি কমিশন, যে কমিশনটি গঠন করেছিল মোহাম্মদ ইউনূসের সরকার, তারা তাদের রিপোর্ট রবিবার দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছেন এবং তারপর কমিশন তরফ থেকে যে সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে এটা আওয়ামী লীগের পরিকল্পিত প্রয়াস ছিল এবং দলগত প্রচেষ্টা ছিল এবং কতিপয় নেতা যাদের নাম এই বিষয়ে এসছে তাদের অন্যতম হচ্ছেন জাহাঙ্গীর কবির নানক, যিনি এখন আমাদের সঙ্গে ওয়ালে কথা বলবেন, টেলিফোনে সংযুক্ত আছেন। মিস্টার নানক, আপনাকে অনেক স্বাগত জানাই ওয়ালে। আপনি বুঝতেই পারছেন যে আমার প্রশ্নটা কি হতে পারে, তবু আমি সংক্ষেপে প্রশ্নটা করি যে এই যে বক্তব্যটি বারে বারে আসছে এবং একটি কমিশন, বিচার বিভাগীয় কমিশন এই কথাটি বলল যে বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগ সেনাবাহিনীকে শায়েস্তা করার জন্যে বিডিআরকে খেপিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনি যদি একটু আপনাদের দলের বক্তব্য বলেন এবং আপনার নামও এর সঙ্গে যুক্ত হয়েছে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ দাদা, নমস্কার। আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনায় এনেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। যদিও এই আলোচনাটি করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ এর আদ্যপ্রান্ত সমস্ত বিষয়গুলি আমি কথা বলতে পারি, কিন্তু আমি শুধু আপনার প্রশ্নের পরিধির মধ্যে প্রশ্নের মধ্যেই আমি সীমাবদ্ধ দিয়ে শুরু করব। সেটি হলো, দেখুন, 2009 সনে 25 ফেব্রুয়ারি একটি বিডিআর বিদ্রোহ ঘটে। সেই বিডিআর বিদ্রোহ দমনের জন্য সেই বিডিআর বিদ্রোহ এমন আকার ধারণ করে যে শুধু এটা পিলখানার কেন্দ্রে সীমাবদ্ধ ছিল না। এই আমাদের সবাই জানা থাকা দরকার যে এটি শুধু বিডিআর এর সদর দপ্তর পিলখানায় সীমাবদ্ধ ছিল না। এই বিডিআর বিদ্রোহটি সারা দেশের যে সীমান্ত চৌকি বা বিওপি বলা হয়, বিওপি 180টি বিওপিতেও এই একই বিদ্রোহ ঘটেছিল। এক। দুই, কেন ঘটলো? কেন এই বিডিআর এর জওয়ানরা কেন বিদ্রোহ করলেন বা গোলাগুলি করলেন? এই বিদ্রোহ কোত্থেকে শুরু হলো? দেখুন, এই বিডিআর এই তৎকালীন বিডিআর এর ভিতরে একটি বিরাট আক্ষেপ ছিল, সে ক্ষোভ ছিল, ক্ষোভ দানা বেঁধে উঠেছিল। আপনি জানেন এই বিডিআরদের ভিতরে একটি ক্ষোভ, সেই ক্ষোভটি ছিল ডাল ভাতের কর্মসূচি নিয়ে, নাম্বার ওয়ান, যেটা সীমান্তের দরিদ্র মানুষের জন্য চালু করা হয়েছিল। নাম্বার টু হলো আরেকটি ক্ষোভ ছিল, সেটা হলো বিডিআর এর ভিতর থেকে আউটসোর্সিং কোন, বিডিআর এর ভিতরে কোন আউটসোর্সিং সেনাবাহিনী থেকে পোস্টিং হতে পারবে না। বিডিআর এর ভিতর থেকে পদোন্নতি হতে হবে। বিডিআর কে পরিচালনা করবে বিডিআর। তো থ্রি, যে ক্ষোভটি ছিল সেটা হলো সেদিন যিনি ডিজি ছিলেন, জেনারেল, যে জেনারেল এই
বিজেপির মেজর জেনারেল শাকিল, এই শাকিল সাহেবের উপরে একটি বিরাট ক্ষোভ দানা বাঁধে। এই সমস্ত বিষয়গুলি দিয়েই তারা আসলে একটি বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে তারা একটি বিদ্রোহের দিকে যায়। একটি উর্বর মস্তিষ্কের এগুলি সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে কিছু ঘটনার সঙ্গে আমি যুক্ত ছিলাম, সেই কারণে আমাকে বলতেই হবে যে আসলে এই ক্ষোভ, এই যে তিনটি বিষয় আমি বললাম, এই বিষয়গুলিকে সদ্য দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া 50 দিনের মাথায় এই বিদ্রোহ সুপরিকল্পিত ভাবে বিডিআরদেরকে দিয়ে সংগঠিত করে। মানে এই বিদ্রোহটা তাহলে কারা সংগঠিত করিয়েছিল, মানে ষড়যন্ত্রটা কারা করেছিল? আমি বলছি দাদা, আমি বলছি আপনাকে, সেটা হলো একটি সুপরিকল্পিত ভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত হওয়াটি যাদের গাত্রদাহ ছিল, সেই স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এই ইস্যুগুলিকে ব্যবহার করে এবং ব্যবহার করে তাদের এই আগুনের ভিতরে আরো তুষ ঢেলে দেয়। এই তুষ ঢেলে দিল কারা? যারা ক্ষমতার বাইরে চলে গেল, যে 75 থেকে শুরু করে যে অপশক্তি 21 বছর এই দেশটি ঠুকরে ঠুকরে দেশটিকে রসাতলে দিয়েছিল, সেই সাম্প্রদায়িক শক্তি তাদেরকে উৎসাহিত করেছে, সহযোগিতা করেছে। প্রমাণ আমার কাছে রয়েছে। সেটি হলো তখন 25 ফেব্রুয়ারি 2009 মাননীয় বিডিআর বিদ্রোহ হয়েছে। তাড়াতাড়ি করে মির্জা আজমকে নিয়ে যমুনায় গেলাম। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, আমরা যমুনায় গেলাম। যমুনায় গিয়ে আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন, সামরিক কর্তা ব্যক্তিরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী দারুণ ভাবে উদ্বিগ্ন। তিনি কখনো সেনা প্রধানের সঙ্গে কথা বলছেন, কখনো বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলছেন। সব মিলে একটা রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতি চলছিল। দেখেন, আমি এবং মির্জা আজম, আমি আপনাকে দিওয়ালকে বলতে পারি যে আমরা দীর্ঘ সময় ধরে তৎকালীন ক্ষমতাসীন, তার আগে যারা ক্ষমতায় ছিলেন, সেই বিএনপি জামাত অবশক্তির বিরুদ্ধে আমরা রাজপথে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম করেছি। আমি তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মির্জা আজম তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আমাদের একটি সুসংগঠিত একটি যুব সংগঠন, যুব শক্তি ছিল, যুব সংগঠন ছিল। কেউ কেউ বলতো যে বাংলাদেশের সর্ববৃহত্তম শক্তিশালী সুশৃঙ্খল সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আমরা আমাদেরকে যখন মাননীয় নেত্রী একটি পর্যায়ে প্রধানমন্ত্রী, একটি পর্যায়ে তিনি তখন যমুনায় থাকতেন, যখন বললেন যে তোমাদের দুজনকে আপন লোক, আপনদেরকে তো প্রিয় বস্তুকে তো কোরবানি দিতে হয় গণতন্ত্র রক্ষার জন্য। এই
যুদ্ধেও তোমাদেরকে আমি কোরবানি দিতে পাঠাতে চাই। আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমরা তার পায়ে সালাম করে আমরা চলে গেলাম পিলখানায়। আচ্ছা, আমি গল্পটি অনেক লম্বা, কিন্তু আমি খুব কাট করে কথা বলছি। আমরা কিন্তু 25 তারিখ বেলা 1:30 থেকে 2টার মধ্যে পিলখানায় গেলাম। পিলখানায় গিয়ে দেখলাম যে আমার নেত্রী শেখ হাসিনাকে যারা বলে যে উন্মাদরা, যে শিক্ষিত অশিক্ষিত বর্বররা বলে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, শেখ হাসিনা এর সঙ্গে জড়িত, ওরা জানে না, ওরা খবর রাখে নাই। ওই পিলখানায় যাও, যখনই আমরা গেটে গেলাম তখন আমাদের উপর গুলি চালানোর চেষ্টা করা হলো। আমাদের গর্জনের সামনে ওরা গুলি চালাতে পারলো না। আমরা দেখলাম বিজেপির ভিতরে দুইটি শক্তি, একটি লাল সালু মুখ থেকে একটি গোষ্ঠী, একটি চক্র, আরেকটি হলো নরমাল। এই লাল সালু লাগানো এরাই ছিল উগ্র, এবং এরা প্রধানমন্ত্রীকে অশালীন অসভ্য গালাগালি করছে। আমরা যখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে, আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আমাকে এবং সংসদের হুইপ মির্জা আজমকে পাঠিয়েছেন, তখন অশালীন কথা বলে বলছে তোদের হাসিনাকে আসতে বল, তোদের সঙ্গে কিসের কথা। অর্থাৎ ওই জায়গাতেই কিন্তু আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, গুলি করা। কিন্তু ওই যে আরেকটি গ্রুপ বললাম যে যারা একটু লিবারেল, তারা কিন্তু ওই বন্দুকগুলি, রাইফেল গুলি ঠেকিয়ে দিল। যাই হোক, এই ছিল পরিস্থিতি। তারপরে আমি 25 তারিখ সারা রাত গেল, আমরা আলোচনার জন্য আমরা শুরু করলাম। আলোচনার জন্য আমরা মাইকে অ্যানাউন্স করলাম যে মিডিয়ার ভাইরা আসুন, আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করি। আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। আমরা আপনাদের সকল সমস্যা শুনতে চাই। আপনারা গোলাগুলি বন্ধ করুন। আচ্ছা, আমি একটুখানি এই জন্য জিজ্ঞাসা করছি, যেহেতু বিষয়টা অনেক বড়। আমি তাহলে জানতে চাইছি যে আপনাদের অভিযুক্ত করা হয়েছে, এটা তখনও একটা অভিযোগ ছিল, এখন কমিশনও একই কথা বলছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা কাদের কথা বলছেন, কারা এই ষড়যন্ত্রটা করেছিল, যদি স্পষ্ট করে বলেন যে কাদের মদতে এই ঘটনাটি বিডিআর ঘটায়। দেখুন, এই ষড়যন্ত্রটি ছিল হলো, আমি স্পেসিফিক বলতে চাই, এটি হলো বিএনপি জামাতের একটি ষড়যন্ত্র ছিল। এবং আপনি শুনেছেন কিনা কখনো আমি জানি না, বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে তার বাসভবনে থাকতেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারেক রহমান লন্ডন থেকে ফোন করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল মধ্যরাতে, এবং বেগম খালেদা জিয়া বাড়ি থেকে একটি অনির্দিষ্ট জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তিনি বাড়িতে ছিলেন না। সব মিলিয়ে হলো, আপনি দেখেন, ওরা ভারতকে দায়ী করে, ওরা আমাদেরকে দায়ী করে, ওরা নেত্রীকে দায়ী করে। কিভাবে? এই কমিশন কারা? এই কমিশন কিসে? আমাদের সরকার থাকতেই আজকে যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে তদন্ত কমিশনের চেয়ারম্যান করে একটি শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তারা দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খ সব কিছু নিয়ে তারা সেদিন একটি পরিপূর্ণ তদন্ত রিপোর্ট জমা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আচ্ছা, আজকে তো সবচেয়ে বড় সাক্ষী
আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তিনি আমাদেরকে ডেকেছিলেন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে। আমি এবং মির্জা আজম আমরা গিয়েছিলাম তদন্ত কমিশনের সামনে। আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের দেখা সব কিছু তাদেরকে বলে এসেছি, সাক্ষী দিয়ে এসেছি, আমাদের বর্ণনা আমরা দিয়ে এসেছি। আবার হঠাৎ করে দেখলাম একটা নতুন আবিষ্কার, সেটি হলো ভারত জুজু। আবার একটি আবিষ্কার করলেন যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ব্যারিস্টার ফজলিনুর, তাপস সহ অনেকের নাম বলছে তারা জড়িত। প্রশ্ন হলো আমার একটি, আপনি ঘুরে দেখবেন, আমি আপনাকে বলতে চাই পিছনের দিনের একটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই আজকের সেনাপ্রধান সেদিন ওই বিডিআর বিদ্রোহ দমনে যে সেনা মোতায়েন হয়েছিল সেই কোম্পানির সেই কমান্ডের তিনি ছিলেন কমান্ডার, ফিল্ড কমান্ডার। আমার কাছে ছবি রয়েছে যে আমরা দুজন এবং এই আজকের সেনাপ্রধান সেদিনের ব্রিগেডিয়ার সাহেব আমরা দাঁড়িয়ে আমরা আলাপ করছি যে কিভাবে কি করা যায়। তিনি আমাদেরকে ব্রিফ করছেন, আমরা তাকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বলছি। এই ছবি আমার কাছে আছে, আমার কাছে আছে। এবং আপনি দেখবেন যে আজকের সেনাপ্রধান কয়েকদিন আগে তার বক্তৃতায় বলেছেন যে বিডিআর বিদ্রোহ নিয়ে আর কোনো কথা নাই, এটা বিচারালয়ে রয়েছে, সেখানে বিচার হবে। নো, কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, স্টপ। আমার কাছে সে ভিডিও আছে, তার বক্তব্যের ভিডিও রয়েছে। তাহলে আপনি বলতে চাইছেন যে আওয়ামী লীগ এবং ভারত এই দুজনকে একটা মানে বিতর্কের মধ্যে জড়ানোর জন্য ইউনূস সরকার এই কমিশনটা তৈরি করেছে, এবং এই কমিশনের যে বক্তব্য সেগুলি আসলে ইউনূস সরকারের বক্তব্য, যেটা কমিশন এন্ডোর্স করে দিল। এটাই আপনার বক্তব্য, যে আসলে কমিশনের বক্তব্যটা কোনো কমিশন নয়, এটা অন্তর্বর্তী সরকারের একটা পরিকল্পিত বক্তব্য, যেটা এই কমিশনের মুখ দিয়ে বলিয়ে নেওয়া হলো বা লিখিত রিপোর্টে তারা বলে দিল। একদম একটি পরিকল্পিত উন্মাদনার বহিঃপ্রকাশ, অন্তঃসার শূন্য এই কমিশন। কারণ যে 57 জন চৌকস সেনা কর্মকর্তা, আমাদের দেশপ্রেমিক বীর সেনা কর্মকর্তারা নিহত হয়েছিলেন, সেখানে আমার একটি আপন মামাতো ভাইও ছিল। এরকম আওয়ামী লীগের অনেক নেতাদের আত্মীয় স্বজন, এমপিদের আত্মীয় স্বজন ছিল। আমি যে কথা বলতে চাচ্ছি, সেই 57 জন কর্মকর্তা যখন এটি একটি আদালত গঠন হলো, সে একজন সিনিয়র জাজকে দেখে, তখন কিন্তু সেই আদালতে এই নিহত পরিবারের সদস্যরা, এই অধীনে যারা আক্রান্ত হয়েছিল সেই সব পরিবারের সদস্যরা এবং যে সেনা সদস্যরা সেদিন জীবনে রক্ষা পেয়েছিলেন, তারা কিন্তু প্রত্যক্ষদর্শী হিসেবে, কর্মরত সেনা কর্মকর্তা হিসাবে সেই আদালতে সাক্ষী প্রদান করেছেন। এমনকি তারা যে যা করেছেন সেটি হলো, যে মামলাটি হয়েছে এই মামলাটি দীর্ঘ সময় ধরে চলেছে, প্রায় দীর্ঘ এক বছর শুনানি হয়েছে। এই 1 বছর শুনানির পরে ওই আদালত 153 জনকে ফাঁসি, 163 জনকে যাবজ্জীবন
এবং বিভিন্ন মেয়াদে 260 জনকে সাজা প্রদান করে। এরপরে এই মামলাটি উচ্চতর আদালত হাইকোর্টে গেলে মাননীয় হাইকোর্ট এই মামলাটির অতীব গুরুত্ব বিবেচনা করে 3 জন সবসময় এই হাইকোর্টে বিচারপতিকে নিয়ে বেঞ্চ করে, কিন্তু প্রধান বিচারপতি এই মামলাটিকে এত গুরুত্ব দিয়েছেন, তিনি 3 জন বিচারপতি, বিচারপতি শওকত হোসেন, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি আবু জাফরকে নিয়ে বেঞ্চ গঠন করে আবার 1 বছর শুনানি করে এই আসামিদের। এবং এই আসামিদের দেখা গেল যে আগের আদালতে যে রায় দিল সেই রায়ের কিছু রিভিউ হয়ে গেল, এবং আগের আদালত দিল 153 জনকে ফাঁসি, আর এই সর্বোচ্চ আদালত দিল 185 জনকে ফাঁসি। আগের আদালত 163 জনকে যাবজ্জীবন দিল, আর সর্বোচ্চ আদালত এই হাইকোর্ট বেঞ্চ 283 জনকে 283 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করতেন। আচ্ছা। এবং এই সর্বোচ্চ আদালত 282 জন মিডিয়া জনকে আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। মামলাটি কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান রয়েছে, শুনানি হচ্ছে। মানে আপনি বলছেন যে যখন রেগুলার আদালতে, সর্বোচ্চ আদালতে একটা মামলা বিচারাধীন, সেই সময় এইরকম একটি কমিশন করে আপনি বলছেন যে ওই সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা অপচেষ্টা হলো, এটাই আপনি বলতে চাইছেন? এবং এই যে 2024 সালের 5ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জঙ্গিরা রাষ্ট্র দখল করে, সেই রাষ্ট্রটি দখল করে যে 71-এর প্রতিশোধ দিচ্ছে, সেই প্রতিশোধের আরেকটি অধ্যায় হলো এই কমিশন, মানে অযৌক্তিক কমিশন গঠন করা, এবং সেই কমিশনকে দিয়ে ভারত আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দিয়ে একটি নতুন ষড়যন্ত্র করলো। এখন এই কমিশনে আপনাদের নাম এসছে, ভবিষ্যতে হয়তো যেটা আশঙ্কা করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে, অনেকেই মনে করছেন যে এই কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে হয়তো সরকার আরও কিছু পদক্ষেপ করবে এবং আপনাদের বিরুদ্ধেও হয়তো এখন এফআইআর করার, মানে মামলা দায়ের করার দিকে সরকার এগোবে, এবং সেক্ষেত্রে একটা কঠোর সাজার মুখোমুখি আপনাদের হতে হবে, এরকমটা আশঙ্কা করছেন অনেকেই। আমি দেখছিলাম আওয়ামী লীগের অনেকেই এরকম আশঙ্কা করছেন। তো আপনি এই ব্যাপারটাই কি বলবেন? মানে আপনার জীবনেও তো এরকম একটা বড় সংকটময় পরিস্থিতি আসতে পারে, মানে এই রিপোর্ট যেভাবে পেশ করা হয়েছে তার ভিত্তিতে তো সরকার পদক্ষেপ করতেও পারে। দেখেন, আমি একটু কথা বলে রাখি। এই যে বিডিআর যারা বিদ্রোহ করলো, যারা সেটা আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করলো, জানেন তাদের পক্ষে অনেক লয়ার প্লিড করেছে, মামলায় ওকালতি করেছে। কার পক্ষে? ওই হত্যাকারী বিডিআরদের পক্ষে। এবং তারা কারা জানে? সেই লয়াররা সব বিএনপি জামাতপন্থী। আচ্ছা। সব বিএনপি জামাতপন্থী। কাজে বিষয়টিকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিষয়টির গভীরে কি। বিষয়টির গভীরে কি? এই জায়গায় কিন্তু, এই মামলায় কিন্তু 450 জন আসামি তাদের দোষ স্বীকার করে তারা কিন্তু কনফেশন স্টেটমেন্ট দিয়েছিল। আচ্ছা। পাশাপাশি আমি আপনাকে বলার জন্য, সাক্ষী রাখার জন্য আমি অন্তর রাখার জন্য আমি বলছি
যে এদিকে আবার পাশাপাশি দেখে এই বিডিআরের ভিতরে যে সামরিক কর্মকর্তা যারা অক্ষত ছিলেন, বেঁচে গিয়েছিলেন, যেসব কর্মকর্তার পরিবার লাঞ্ছিত হয়েছে বা তারা কিন্তু সাক্ষ্য দিয়েছে, এবং সেই সাক্ষ্যের জায়গায় আমি যে প্রথম 3টি বিষয় বলেছি, এক, ডিজি শাকিলের উপর তাদের বিক্ষোভ, 2, ডাল ভাত কর্মসূচিতে বিডিআর কে অবজ্ঞা করা, তাদেরকে বঞ্চিত করা, এর লভ্যাংশ থেকে। 3 হলো ব্যক্তিগতভাবে জেনারেল শাকিলের উপর তারা ক্ষুব্ধ ছিল। 4 হলো এই যে মূল জায়গায় সেনা কর্মকর্তারা ডেপুটেশন এসে জায়গাগুলি পোস্টিং হতো, এবং এই জিনিসটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। কিন্তু যারা সেদিন বেঁচে গেলেন তারা সাক্ষী দিলেন। আমি আপনার কথা বুঝতে পেরেছি। জেনারেল শাকিল তো প্রয়াত, তিনি সেদিন নিহত হন। তখন যিনি সেনা প্রধান ছিলেন মইনুল আহমেদ, যিনি এখন বিদেশে আছেন, তার ভূমিকা এবং তার আমি আরো একটা বিষয়ে এই কমিশনের রিপোর্ট সম্পর্কে আমার একটা বিষয় বলার আছে। আমার নিজের ব্যক্তিগতভাবে একটা পর্যবেক্ষণ যে ষড়যন্ত্রী কারা সেইটা কমিশন খুব বড় করে দেখলাম সামনে এনেছে, কিন্তু ষড়যন্ত্র যারা বাস্তবায়ন করলো, যদি ষড়যন্ত্রী কেউ থাকে তাহলে ষড়যন্ত্র যারা বাস্তবায়ন করলো অর্থাৎ বিডিআরের জওয়ানেরা, তাদের ব্যাপারে আমি দেখছি যে কমিশনের কোনো বক্তব্য সেভাবে জোরালোভাবে কিছু নেই। এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করেন যে এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন। একদম সঠিক বলেছেন যে আসলে ভারত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আমাদের কয়েকজনকে নাম উল্লেখ করে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে আমাদের সম্পর্কে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেনা ছাউনিতে। কিন্তু যারা ষড়যন্ত্র বাস্তবায়ন করলো তাদের নাম করে আসেনি, সে বিষয়টি কিন্তু তারা আনেননি। তো আমি এরপরে যে আমি আপনার বক্তব্য শুনলাম, আমি তো এই প্রশ্নটা করলাম, আপনি বললেন। আমি আবার একটু শেষ প্রশ্ন হিসেবে করতে চাই যে বাংলাদেশে যেভাবে সাজা প্রদান করা হচ্ছে, আপনাদেরই দলনেত্রী শেখ হাসিনা, তাকে একটি মামলাতে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তারপরে আরেকটি মামলাতে তাকে 21 বছরের কারাবাসের দণ্ড দেওয়া হলো। এখন আপনার নাম একটা বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টে উঠে এসছে, যে প্রশ্নটা আমি একটু আগেও বলছিলাম যে স্বভাবতই ধরে নেওয়া যায় যে আপনাকেও বিচারের মুখোমুখি করা হবে আদালতে এবং কঠোর সাজা প্রদানের একটা চেষ্টা হবে। আপনি কি মানসিকভাবে প্রস্তুত? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হলো পরিষ্কার বলি আপনার মাধ্যমে, সেটা হলো এই মামলাটির কথা আমি বলতে চাই যে এই মামলাটিতে যদি আমাকে আসামি করা হয় তাহলে পৃথিবীতে আর কোন মানুষ কারো বিপদে এগিয়ে যাবে না, না দেশের জন্য, না সমাজের জন্য, না পরিবারের জন্য। কারণ আমার বাড়িতে আগুন লেগেছে, আপনি খবর পেয়ে তো আপনি সামাজিক মানুষ হিসাবে, সামাজিক দায়িত্ববোধ থেকে আপনি তো দৌড়ে চলে আসবেনই, ওই আগুনটি নিবানোর চেষ্টা করবেন, এক বালতি পানি নিয়ে আসবেন। তাহলে কি মানুষ কোনো ভালো কাজের জন্য এগিয়ে যাবে না? আপনি বলছেন যে সেদিন আপনি জীবনের ঝুঁকি নিয়ে পিলখানায় গিয়েছিলেন বিডিআরের বিদ্রোহী জওয়ান এবং অফিসারদের সঙ্গে আলোচনা করে শান্তি মীমাংসা করার জন্য। অর্থাৎ আপনি সেদিনই আপনি মারা যেতে পারতেন যদি পরিস্থিতি অন্যদিকে ঘুরে যেত। এরকমই ঝুঁকিপূর্ণ ছিল আপনার কাজটা, এটাই আপনি বলতে চাইছেন? না, একদম আমাদের উপর গুলি চালিয়েছে বিডিআররা, ওই লাল শালু পরা মুখ ঢাকা,
ওরা গুলি চালিয়েছে। আমরা গেলাম আমাদেরকে পাঠালে জীবনের ঝুঁকি দিয়ে, আমরা গেলাম জীবনের ঝুঁকি দিয়ে। আরেকটি কথা আমি বলতে চাই, কি উম্মাদ এরা, মানুষকে পাগল বোঝাচ্ছে। একটি দল ক্ষমতায় এসেছে দীর্ঘ 21 বছর পর, কেবল সরকার গঠন করেছে, তার 50 দিনের মাথায় কি কারণে অস্থিতিশীল পরিস্থিতি সেই দল যারা ক্ষমতায় আসলো 21 বছর পর, তারা কেন বিডিআর এর ভিতরে উস্কানি দেবে বা কোনো ঘটনা ঘটাবে? তারা তো স্থিতিশীল বাংলাদেশ চাইবে, শান্তিপূর্ণ বাংলাদেশ চাবে। বাংলাদেশের মানুষকে কি এরা ওদের মতো পাগল মনে করে, ওদের মতো উন্মাদ মনে করে? এখন জোর যা ইচ্ছা তাই তো করছে। বিচার ব্যবস্থা নাই, বিচারালয় মৃত হয়ে গিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কাজেই সেখান থেকে আমাদের নেত্রীর ফাঁসির রায় এসেছে, আমাদের যিনি টিউলিপ সিদ্দিকী, যিনি লন্ডনে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ছায়া সরকারের মন্ত্রী, যিনি বাংলাদেশে আসেন না, অত্যন্ত লো প্রোফাইলে চলতেন, সেই টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কি বললেন রায়ের অবজারভেশনে? কেন 2 বছর সাজা দিলেন? যে খালা প্রধানমন্ত্রী, তাকে টিউলিপ সিদ্দিকী খালাকে বলে তার মা শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য উৎসাহিত করেছে। সেই কারণে টিউলিপ সিদ্দিকীর 2 বছর সাজা। আমি আপনার কথা বুঝতে পেরেছি। তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে ক্যাঙ্গারু কোর্টে ভরে গেছে, ট্রাইব্যুনাল থেকে নিম্ন আদালত থেকে শুরু করে সর্বত্রই ওই রকমই কাজের বিচার ওখানে চলছে। ফলে তার মানে আপনি বলতে চাইছেন যে এরকম একটা সাজা আপনার জীবনেও আসতে পারে, কিন্তু আপনি পরিস্থিতি অনুযায়ী নিশ্চয়ই মানে পদক্ষেপ করবেন আর কি। আপনি মানসিকভাবে অন্তত প্রস্তুত, আমি মানে ধরে নিচ্ছি আপনার বক্তব্য থেকে। একদম একদম। আপনাকে মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওয়ালের পক্ষ থেকে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার। নমস্কার।